কিন্তু প্রচুর পেড়ার দোকান, আর ভিড় কিন্তু বিভৎস ভিড়, বিভৎস। আমার মনে হচ্ছে আমি শ্রাবণ মাসে এসে বড় ভুল করে ফেলেছি। এখানে মহাদেবের ভৈরব রূপের পুজো হয়। মহাদেবের বাদরামি কিন্তু খুব করছে এখানে, ঠিক আছে। এই তপবনে কিন্তু তাণ্ডব লীলা চালিয়েছিল। গুহার মধ্যে থেকে হনুমানজি আবির্ভাব হয়েছিল। তো আমি কিন্তু এখন এই গুহার ভিতরে ঢুকছি। 9 লাখ টাকা খরচা হয়েছিল এবং 9 লাখ টাকা কিন্তু স্বর্ণ মুদ্রা ছিল। তো সেই 9 লাখ টাকার নাম অনুসারে কিন্তু এই মন্দিরের নাম। গুড মর্নিং ফ্রম বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর। আমার লাস্ট এপিসোডে আপনারা যারা দেখেননি, আমি কিন্তু গতকালকে কলকাতা থেকে দেওঘর বাইকে এসেছিলাম। 330 কিলোমিটার রাইড করে টোটাল কালকে রাত্রিবেলা পৌঁছেছিলাম। অ্যাকচুয়ালি আমরা কালকেই প্ল্যান করেছিলাম যে বাবা বৈদ্যনাথের দর্শন করব কালকে বিকেলের দিকে, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো। তো তার জন্য আজকের সকালটা শুরু করব আমরা বাবা বৈদ্যনাথের দর্শন করে। আমরা কিন্তু একটা হোটেল নিয়েছি, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল যশোদা ইন্টারন্যাশনাল, যেটা একদম ঘন্টাঘর থেকে একদম কাছে। পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা যাচ্ছে একদম সোজা ঘন্টাঘর, মানে এখান থেকে দুপা হাঁটলেই সামনে ঘন্টাঘর। ঘন্টাঘরের পাশেই হচ্ছে এখানে হোটেল যশোদা ইন্টারন্যাশনাল। আর ঘন্টাঘর থেকে কিন্তু মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। তো আমরা এখান থেকে চটপট বেরিয়ে যাব আজকে। বেরিয়ে গিয়ে মন্দির দর্শন করব। মন্দির দর্শন করে সকালে কিছু ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা এখান থেকে সাইট সিনে বেরিয়ে যাব। তো এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ আপনারা দেখবেন। সমস্ত ইনফরমেশন দেবো, কিভাবে আপনারা দেওঘরে ঘুরে বেড়াবেন, কিভাবে মন্দির দর্শন করবেন, কত টাকা টিকিট খরচা পড়বে, কিভাবে বাবার পুজো দেবেন, এবং এখানকার কোথায় কোথায় সাইট সিন আছে যেগুলো ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোজা ঘন্টাঘর বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে 3 মাথার মোড়, যেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে যশিডি স্টেশনের দিকে। ঘন্টাঘরের থেকে একটা রাস্তা পিছনের দিকে মন্দিরের দিকে যাচ্ছে। তো ওই মন্দিরের দিকে আমরা যাব। আর এই দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামের এখানে হোটেল যদি আপনারা খোঁজেন, আমি রেকমেন্ড করব যে আপনারা ঘন্টাঘরের আশেপাশে কোনো একটা হোটেল নিন, কারণ মন্দিরের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু সেই হোটেলগুলো অতটা হাইফাই হবে না, বাট নর্মাল হয়ে যাবে। যদি আপনার খুব কম বাজেট থাকে, আপনারা মন্দিরের আশেপাশে হোটেল চুজ করতে পারেন। সেখানে 700-800 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আর যদি একটু ভালো হোটেল, একটু এসি, ভালো হাইজিন মেনটেন করা হোটেল নিতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো কিন্তু আপনারা একদম ঘন্টাঘরের কাছেই আশেপাশে একদম হোটেল নিয়ে নিন। আমরা আসলাম ওই দিক থেকে, ওইদিকে আমাদের হোটেলটা, আর এই হচ্ছে ঘন্টাঘর। এই ঘন্টাঘরের পাশেই কিন্তু দেখবেন আপনারা আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন একটা হোটেল গণপতি ইন, এখানে রয়েছে হোটেল ইয়াত্রিক। এই হোটেলটাও খারাপ না, কিন্তু এই হোটেলের সমস্যা হচ্ছে যে পার্কিং অ্যাভেলেবেল নেই। তো আমরা ট্রাই করেছিলাম এখানে থাকার জন্য, এটাও ভালো হোটেল। এই ঘন্টাঘরের এদিকে হচ্ছে হোটেল কার্তিক, আর এখানে গণপতি ইন, আর এর পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে হচ্ছে মন্দির। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে কিন্তু এই মুহূর্তে টোটো গাড়ি, বড় গাড়ি কোনো অ্যালাউড না, শুধু স্কুটি যেতে পারবে। কিন্তু আগে আপনার শ্রাবণ মাস ছাড়া যদি অন্য টাইমে আসেন, তাহলে কিন্তু আপনারা টোটো নিয়েও হয়তো যেতে পারবেন। বাট এই মুহূর্তে টোটো কোনো কিছু অ্যালাউড করছে না, শুধুমাত্র বাইকে করে আপনারা যেতে পারবেন। আপনারা কিন্তু মন্দিরে যাওয়ার পথে পুরো চারিদিকে কিন্তু দোকানপাট পুরো ভর্তি পাবেন। প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার দোকান, কেনাকাটা সামগ্রী, জিনিসপত্র, অনেক ধরনের সোভেনিয়ার শপ রয়েছে, প্লাস জামা কাপড়, মানে মন্দিরে যাওয়ার জন্য মন্ত্র লেখা যে পোশাকগুলো হয় সেইগুলো, বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক, সেগুলো সব কিছুই পাবেন। এখানে এই যে গোকুল দেখছেন, গোকুল পেড়ার দোকান, পেড়া পাওয়া যায়। এর উল্টো দিকে রাস্তাটা মন্দির চলে যাচ্ছে। এই যে দেখুন লেখা আছে প্রাচীন পেড়া গলি, হিন্দিতে লেখা আছে প্রাচীন পেড়া গলি। এই গলির ভিতর দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। ভিড়টার লাইনটা দেখছেন,
পাচ্ছেন এই লাইনটা হচ্ছে পার্বতী মাতা দেবী দর্শনের লাইন। এটা কিন্তু নর্মাল দর্শনের লাইন, বিশাল ভিড়। আর এই যে উপরে দেখুন, উপরে যে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই লাইন দিয়ে ওই দিক দিয়ে পুরো ভিতরে ঘুরছে। তো পার্বতী মাতা দর্শনের যে লাইনটা ছিল সেই লাইন থেকেই আমরা বাদিকের রাস্তাটা নিলাম, যে রাস্তাটা অ্যাকচুয়ালি শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। তো শিবগঙ্গা ঘাটটা হচ্ছে এখানে একটা পবিত্র ঘাট বলা হয়, যে এই ঘাটে স্নান করে তারপরে আমরা বাবা বৈদ্যনাথ দর্শন করতে পারি। তো আমরা তো হোটেল থেকে স্নান ফান করেই বেরিয়েছি, আমরা জাস্ট একটু জলটা মাথায় ছিটিয়ে নেবো আর এখান থেকে পূজা সামগ্রী নেবো, নিয়ে আমরা পুজো দিয়ে আসবো। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। ফ্লাইওভারের এখান থেকে আমরা আসলাম, এর তলা দিয়ে আসলাম। এখান থেকে এবার দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে, আরেকটা রাস্তা এদিকে যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। তো আমরা শিবগঙ্গা ঘাটের দিকে এখন যাব। তো শিবগঙ্গা ঘাটে কিন্তু সবাই এখানে স্নান করতে যায় এবং স্নান করে ওখান থেকে তারপরে বাবার পুজো দিতে যায়, যেটা বললাম। ফুল প্রসাদ আর বাবার মাথায় জল ঢালার জন্য এখানে গঙ্গা জল আলাদা করে বিক্রি হয়, কারণ এখানে যেহেতু গঙ্গা নেই, সেই গঙ্গা জল এখানে আলাদা করে বিক্রি হয়। 20 টাকা বোতল, ছোট বোতল 20 টাকা, বড় বোতল হচ্ছে 50 টাকা। সেই গঙ্গা জল নিয়ে বাবার মাথায় তারপরে ঢালা হয়। তো আমরা ওই দিক দিয়ে আসলাম। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইদিকেও রাস্তা চলে যাচ্ছে। এটা বেসিক্যালি কিন্তু রাস্তা না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে শিবগঙ্গা ঘাটের পার, মানে এইদিকে শিবগঙ্গা ঘাটের ধার আছে আর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন শিবগঙ্গা। এটা একটা পুকুর বলতে পারেন, নাম হচ্ছে শিবগঙ্গা। তো এখানে কিন্তু সবাই দেখুন স্নান করছে। এখানে যেটা বললাম যে এখানে সবাই স্নান করে তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে বা সুলতানগঞ্জের যে গঙ্গা আছে সেই গঙ্গার জল যে বিক্রি হচ্ছে 50 টাকা 20 টাকা, সেই জল নিয়ে বাবার মাথায় ঢালে। তো আমরা তো স্নান করে এসেছি, এখন একটু খালি মাথায় জল ছিটিয়ে নিয়ে আমরা বাবার দর্শন করব। তো আমরা সুলতানগঞ্জের গঙ্গা জল আর তার সাথে ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। শিবগঙ্গা ঘাট থেকে বেরিয়ে আমরা এখানে দোকান পেয়ে গেলাম, এই দোকান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি। ফুল নিয়ে আর জল নিয়ে চলে যাব আমরা একদম মন্দিরের কাছে। তারপর ওখানে দেখবো দর্শনের কি সিস্টেম আছে, আপনাদেরকেও দেখাবো। আপনারা যখন এখানে আসবেন তো দু ধরনের লাইন হয়, একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে স্পেশাল দর্শনের লাইন। তো ভিআইপি লাইন নর্মালি যখন শ্রাবণ মাস থাকে না, সারা বছর মোটামুটি 300 টাকা ভিআইপি লাইনের টিকিট থাকে, যেখানে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুরো দর্শন করে চলে আসতে পারবেন। আর যদি নর্মাল লাইনে যান, নর্মাল লাইনে কোনো টিকিট লাগবে না, কিন্তু আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে। ভিড়ের উপর ডিপেন্ড করছে কতটা ভিড়, সেই হিসাবে আপনার দর্শন হবে। আর এই ভিআইপি লাইনটা কিন্তু শুধুমাত্র যে নর্মাল লাইনটা, সেই লাইনটাকে বাইপাস করার জন্য। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে ভিআইপি লাইন কিন্তু 600 টাকা টিকিট, পার হেড 600 টাকা, মানে প্রায় ডবল। আর এই রেটটা কিন্তু মানে ফিক্সড, মানে এটা নর্মাল লোকাল চার্জেস না, এটা এখানকার সরকার থেকে এটা ঠিক করে দিয়েছে যে এই রেটটাই হবে। যদি আপনারা তাড়াতাড়ি দর্শন করতে চান তো আমি বলবো যে এখানে আশেপাশে অনেক পান্ডা ঘুরে বেড়ায়, একই রেট। একটা পান্ডা ধরে নিন, পান্ডাদের সাথে চলে যান, আপনাদেরকে সেই পান্ডা একদম মন্দিরের কাছে গিয়ে ভালোভাবে দর্শন করিয়ে দেবেন। আর যদি ভিআইপি লাইন না নেন, যদি নর্মাল লাইন করতে চান, তাহলে পান্ডা ধরার কোনো দরকার নেই, নর্মাল লাইনে দাঁড়ান, আপনি দর্শন করতে পারবেন। তো তাই জন্য আমরাও প্ল্যান করলাম যে যেহেতু আমাদের একটু তাড়া আছে, আমাদেরকে আজকে বাড়ি ফিরতে হবে, তো আমরা ভিআইপি দর্শন আজকে করছি। 600 টাকা দিয়ে টিকিট কাটবো। আপনাদের সাথে একজন পান্ডাকে নিয়ে নিয়েছি, শরীরের সাথে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন একজন পান্ডা। আমরা 600 টাকা ভিআইপি টিকিট কেটে মন্দিরের ভিতরে দর্শন করব। আর এই হচ্ছে মেন মন্দিরের গেট। তো এইটা হচ্ছে ভিআইপি কাউন্টার, এখান থেকে টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের টিকিট, আমরা 600 টাকা দিয়ে টিকিট কেটেছি। এটা একটা ডিজিটাল কার্ড টাইপের, অ্যাক্সেস কার্ড টাইপের জিনিস। তো যেটা বলছিলাম যে ভিআইপি টিকিট নেওয়ার জন্য বা ভিআইপি দর্শন করার জন্য চেষ্টা করবেন কোনো পান্ডা ধরে দর্শনটা করার, আপনাদের সুবিধা হবে। আমরা এখানে জুতোটা খুলে নিলাম। আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রায় ঢুকে গেছি, এবার আমরা পুজোটা দেবো। এই যে মন্দির আমরা ঢুকে গেছি, কিন্তু আমরা মন্দিরের ঠিক পিছন দিকটাতে রয়েছি। এখন সংকল্প করা হচ্ছে, ইনি একজন পুরোহিতকে দিয়ে সংকল্প করিয়ে নিচ্ছি আমরা, তারপরে মন্দিরের ভিতরে যাব। টিকাও পরে নিয়েছি। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, যতটা পারছি আপনাদেরকে দেখাবো। এখানে পুরোহিত সংকল্প করে দেবে, তারপরে আমরা মন্দিরের ভিতরে বাবার মাথায় জলটা ঢালবো। ভালো সুযোগ সুবিধা যদি পেতে চান, ভালোভাবে যদি দর্শন করতে চান, ভালোভাবে যদি বাবার মাথায় জল ঢালতে চান, তাহলে কিন্তু আপনাকে পান্ডা ধরতে হবে। তো আপনি ভালো মনে ভালোভাবে পুজোটা দিতে পারবেন। अपवित्रः अपवित्रः पवित्रो वा सर्वापस्सां ततो विवा स्मरेत् पुण्डरीकास्यं समास्य गायत्रीस्तुति ओम पुण्डरीकास्य सातु ओम पुण्डरीकास्य তো
সংকল্প হয়ে গেল, আমরা এবার এই জলটা নিয়ে আমরা এবার মন্দিরের ভিতরে দর্শন করব। দর্শনের জন্য ক্যামেরা অ্যালাউড না, তো আমরা জাস্ট দর্শনটা করে আসি, তারপর আপনাদেরকে আরও ডিটেলসে বাকি কথা বলছি। এখানে অবধি ক্যামেরা রেকর্ড করতে পারছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। হাতে ফুল আর জল নিয়ে আমরা লাইনে যাচ্ছি, একে একে করে জায়গা ঘুরে ঘুরে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি শ্রাবণ মাসে এসে বড় ভুল করে ফেলেছি, মানে এই রকম ভিড় আর আমি দর্শন করতে পারলাম না। মানে এই ভিড়ের মধ্যে, পুরো ভিড়ের মধ্যে আমাকে পুরো ঠেলে ফেলে দিল, কোনো রকমের জলটা খালি ঢালতে পেরেছি। আর যাই হোক, কপাল খারাপ। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা পুরো। আর ওইখানে দেখা যাচ্ছে, দেখুন একটা এলসিডি স্ক্রিন আছে, ওই এলসিডি স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের জ্যোতির্লিঙ্গ। এখানে যারা দর্শন করতে পারছে না তারা এখান থেকে একবার দর্শন করে নিতে পারবেন। আর এই টেম্পেলটা হচ্ছে বাবা মহাদেবের টেম্পেল, এই টেম্পেলটা হচ্ছে মা সীতা দেবীর টেম্পেল। তো এখানে কিন্তু টোটাল 22টা মন্দির আছে। বাবা বৈদ্যনাথ যিনি হচ্ছেন মহাদেব, এখানে মহাদেবের ভৈরব রূপের পুজো হয়। আর এটা কিন্তু 12 বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে একটি। এখানে হচ্ছে মা পার্বতীর মন্দির, আর এটা কিন্তু শক্তিপীঠের মধ্যে থেকে একটা। তো তার জন্য এখানে জোড়া মন্দির রয়েছে, পার্বতী মায়ের মন্দির আর তার সাথে রয়েছে বাবার মন্দির। শক্তিপীঠ বলা হয় এই কারণে, কারণ এখানে মাতা পার্বতীর হৃৎপিণ্ড পড়েছিল যখন মহাদেব মাতা পার্বতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব করছিলেন। সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর 51টা খণ্ড করেছিলেন। সেই 51টা খণ্ডের মধ্যে কিন্তু হৃৎপিণ্ডটা এখানে পড়েছিল। তো এখানে কিন্তু টোটাল 22টা মন্দির আছে। এখানে কিন্তু জোড়া মন্দির রয়েছে বাবা বৈদ্যনাথ ধামে। বাবা বৈদ্যনাথ যিনি হচ্ছেন মহাদেব, এখানে মহাদেবের ভৈরব রূপের পুজো হয়। আর এটা কিন্তু 12 বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে একটি। এখানে হচ্ছে মা পার্বতীর মন্দির, আর এটা কিন্তু শক্তিপীঠের মধ্যে থেকে একটা। তো তার জন্য এখানে জোড়া মন্দির রয়েছে, পার্বতী মায়ের মন্দির আর তার সাথে রয়েছে বাবার মন্দির। শক্তিপীঠ বলা হয় এই কারণে, কারণ এখানে মাতা পার্বতীর হৃৎপিণ্ড পড়েছিল যখন মহাদেব মাতা পার্বতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব করছিলেন। সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর 51টা খণ্ড করেছিলেন। সেই 51টা খণ্ডের মধ্যে কিন্তু হৃৎপিণ্ডটা এখানে পড়েছিল। তো আমাদের বৈদ্যনাথ ধামের দর্শন হয়ে গেল। সামান্য কিছুটা মানে জাস্ট পলকের দেখা, মানে এরকমভাবে দেখতে পেরেছি। আরেকটা জিনিস বলে দিই, আমি ওটা বলতে ভুলে গেছিলাম, যে এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের দর্শনের সিস্টেমটা পুরো অন্যরকম। মানে পুরুষদের দর্শনের লাইন এক জায়গায় আর মহিলাদের দর্শনের লাইন আরেক জায়গায়। যেখানে পুরুষরা দর্শন করবে সেই জায়গায় কিন্তু মহিলারা দর্শন করবে না, তাদের লাইন আলাদা, সব কিছু আলাদা। তো মন্দির দর্শন করে বেরিয়ে কিন্তু আপনারা প্যারার দোকান প্রচুর দেখতে পাবেন। আপনারা যদি প্যারা এখান থেকে নিয়ে যেতে চান বাড়ির জন্য, আপনারা এখানে অনেক দোকান আছে, এখান থেকে নিয়ে যেতে পারেন। আর সামনেও অনেক দোকান আছে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, চলুন, তারপরে বাকি কথা বলছি। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা প্ল্যান করব কিভাবে আমরা এখানে সমস্ত সাইট সিনগুলো ঘুরতে পারি। তো আপনাদের সাথেও শেয়ার করব। আগে চলুন কিছু ব্রেকফাস্ট করে নিই। ঘন্টাঘর আপনার পিছনে দেখতে পাচ্ছেন। তো আমরা ঠিক ঘন্টাঘরের পাশে এখানে একটা হোটেল পেয়েছি, হোটেল নীলকমল। তো এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করবো। তো চলুন দেখি ভিতরে কি পাওয়া যায়। ভাবলাম প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপরে ভাবলাম যে না, আমাদের তো অনেক সাইট সিনগুলো করতে হবে। তো সেখানে খাওয়া দাওয়ার কীরকম কী পাবো, তো সেইভাবে আমরা একেবারে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। কারণ এখন সকাল 11টা 12 বাজে। এখানে কিন্তু সব জায়গায় ভেজ রেস্টুরেন্টে ম্যাক্সিমাম জায়গাতেই ভেজ থালি, ভেজ খাবার পাওয়া যায়। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করলাম। ভেজ থালি 160 টাকা। তো এই হচ্ছে সেই ভেজ থালি। তো ভেজ থালিতে কিন্তু 2টো রুটি, সঙ্গে রাইস, পাঁপড়, ডাল, একটা গোলাপ জামুন দেখতে পাচ্ছি তলায় লুকিয়ে রয়েছে। এখানে একটা রায়তা, আলু পটলের তরকারি, এটা একটা পনির সবজি। তো খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দেখি কীরকম, তারপরে আপনাকে জানাচ্ছি। খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। টোটাল 8টা আইটেম দিয়েছে, পাঁপড়, মিষ্টি, ডাল, এই সব কিছু মিলিয়ে টোটাল 8টা আইটেম। পনিরের তরকারিটাও খুব সুন্দর খেতে, মটর পনির এটা। আর এগুলো তো সব হচ্ছে হাত রুটি, তার সাথে রাইসও দিয়েছে। তো রুটি রাইস দুটো দিয়ে বেশ ভালোভাবে পেট ভরে যাবে। খাওয়া
দাওয়া সেরে আমরা জাস্ট একটা অটো নিলাম সাইট সিনের জন্য। তো এখানে মোটামুটি সবচেয়ে ভালো যে 3টে প্লেস আছে, সেই 3টে প্লেস ঘোরার জন্য আমরা একটা অটো নিলাম। 800 টাকা ভাড়া পড়ছে। জেনারেলি 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি অটো পেয়ে যাবেন। আপনারা টোটো বুক করবেন না, কারণ টোটো যেতে পারবে না। ঘন্টাঘরের দিকে তাকিয়ে যেদিকটা মন্দির গেছিল সেই দিকে তাকিয়ে ডান দিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই একটা অটো স্ট্যান্ড আসবে। আপনি লোকাল যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন, ওইখানে আপনারা অটো পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিন ত্রিকুট হিলস, ত্রিকুট পাহাড়। আমরা চলে এসেছি ত্রিকুট পর্বতের এখানে। এই দিক দিয়ে আসলাম, এইখানে হচ্ছে পার্কিং, এই ভিতরটায় পার্কিং। আমরা অটো করে এসেছি যেহেতু, তাই 10 টাকা অটোতে পার্কিং নেবে। এই দিকে হচ্ছে যাওয়ার রাস্তা, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়টা। পুরো রাস্তা দিয়ে যে পাহাড়টা দেখাতে আসলাম সেটাই কিন্তু ত্রিকুট পর্বতমালা। এই দিক থেকে শুরু হয়েছে পুরো, এই দিক থেকে পুরো এই অবধি। তো চলুন ওই দিকটায় যাই, ভিতরে যেতে যেতে কথা বলছি। দেখুন এখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, এখানেও বাঁদর রয়েছে, প্রচুর বাঁদর রয়েছে, প্রচুর। আর আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, সোভেনিয়ার শপ রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে। তো আপনারা যদি খাবার দাবার নিয়ে এখানে আসেন, খুব সাবধানে রাখবেন, কারণ খাবার দাবার কিন্তু বাঁদর নিয়ে ছিনিয়ে চলে যাবে। এখানে ওই চানা বিক্রি করে, 10 টাকা দিয়ে আপনি চানা নিয়ে আপনি বাঁদরকে খাওয়াতে পারেন। বাকিটা চলুন আমরা ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি, ভিতরটায় দেখি কি আছে আর আপনাদেরকেও দেখাবো। আপনারা গাড়ি নিয়ে আসুন বা 4 চাকা নিয়ে আসুন বা অটোতে আসুন, আপনাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের যেমন অটোতে 10 টাকা পার্কিং নিলেও গাড়িতে পার্কিংটা একটু বেশি, আর বাইকেরও পার্কিং আছে। এই সামনেটা কিন্তু নো এন্ট্রি, এখানে হেঁটেই যেতে হবে। তো বৈদ্যনাথ ধামে যারা বাবার মাথায় জল ঢালতে আসেন, তারা একবারে এখানে এই প্লেসটাও ঘুরে যায়। ত্রিকুট পাহাড় খুবই একটা নামকরা জায়গা, সারা বছরই মোটামুটি এখানে ভিড় হয়। আর এখান থেকে দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে, তো গাছগাছালিতে ভরা, প্রচুর দোকানপাট রয়েছে। এবং একটা দোকানে আচার বিক্রি হচ্ছে, কত রকমের আচার। আর বাঁদর ভর্তি, বাঁদরে বাদরামি কিন্তু খুব করছে এখানে, ঠিক আছে। মানি পার্স নিয়ে চলে যাবে, বাদামের সাথে সাথে মানি পার্স, মাথার চুলও ছিঁড়ে নিয়ে যেতে পারে, তো সাবধানে থাকবেন বাবু। এখানে এই পাহাড়ের উপরে একটা প্রাচীন শিব মন্দির আছে, যেটা যাওয়ার রাস্তা। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠলে এখানে একটা শিব মন্দির আছে এবং একটা পার্বতী মায়ের মন্দিরও আছে। তো চলুন একবার ওই মন্দিরের দিকটায় ঘুরে আসি। এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আর এইদিকে একটা সিঁড়ি দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে রোপওয়ের দিকে। একবার এই দিকটা থেকে ঘুরে আসি। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা রোপওয়ের রাস্তা। বাট দুঃখের বিষয় হচ্ছে যে এখানে একসময় 2022 সাল পর্যন্ত এখানে রোপওয়ে চলতো, রোপওয়ে সার্ভিস ছিল। একদম এখান থেকে পুরো ত্রিকুট পাহাড়ের উপরে আপনাকে রোপওয়েতে করে সিনিক বিউটি এনজয় করতে করতে আপনাকে নিয়ে যাবে। বাট দুঃখের বিষয় এটাই যে 2022 সালে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এখানে, যে অ্যাক্সিডেন্টে ওভারলোডের কারণে মানে রোপওয়ের যে কেবিল, সেই কেবিল ভেঙে যায়, কেবিলের গিয়ার ভেঙে যায়, 2 জন মানুষের মৃত্যুও পর্যন্ত হয়। তো তারপর থেকে আজ পর্যন্ত কিন্তু এই রোপওয়ে সার্ভিস বন্ধ আছে। তো এখানে কিন্তু এই মুহূর্তে রোপওয়ের কোনো সার্ভিস চলে না। এই যে রাস্তাটা দিয়ে আসলাম, এইখান দিয়ে দেখুন কত বড় একটা বট গাছ, কত বড় বট গাছ। আর এখানে কিন্তু প্রচুর বাঁদর শুয়ে রয়েছে এই জায়গাটায়। এখানে একটা পুকুর টাইপের রয়েছে আর গাছগাছালি ভর্তি, বেশ ঠান্ডা জায়গাটা। আপনাকে একবার দেখিয়ে দিই রোপওয়ের জায়গাটা। এই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এইখানে ছিল রোপওয়ের এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা রোপওয়ের এন্ট্রান্স ছিল। আর ওই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রোপওয়ের কেবিলগুলো গেছে উপর দিয়ে। আমার ড্রোনের মাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো রোপওয়ের কেবিলটা, একদম পুরো পাহাড়ের উপর অবধি আপনাকে পৌঁছে দিত একটা টাইমে। কিন্তু দুঃখের বিষয় এখন রোপওয়ে চলে না। তো কবে চলবে কোনো খবর নেই। যদি কখনো ভবিষ্যতে চলে খবর পাই, তাহলে নিশ্চয়ই আবার আসবো এখানে রোপওয়ে চড়তে। একেবারে পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের উপরে একদম ওঠা যাবে। আর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম ঠান্ডা। এখন শিব মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি। তো এই দিকটা হেঁটে কিছুটা গেলে শিব মন্দির আছে। আর আশেপাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে। আর এটা হচ্ছে ওই পুকুরটা, যে পুকুরটা রোপওয়ের ওখান থেকেও দেখা যাচ্ছিল। তো এই হচ্ছে প্রাচীন শিব মন্দির। জুতোটা খুলে আমরা একটু দর্শন করে আসি। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির, এদিকে রয়েছে মাতা পার্বতীর মন্দির।
মহাদেব আর পার্বতী দেবীর দর্শন হয়ে গেল। এই দিকটা তো উপরে অনেকে উঠে বিশ্রাম করছে, বাট আমাদের সময় নেই। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে। এবার আমরা একদম সোজা অটোতে উঠে যাব, উঠে তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সাইট সিনের প্লেস। তো আমরা আবার অটোতে উঠে পড়েছি, আর এখানে যে অটোর পার্কিং 10 টাকা, আর স্লিপ যদি নেন আপনি তাহলে 12 টাকা দিতে হবে। মানে এখন শ্রাবণ মাসের জন্য হয়তো একটু টাকাটা বাড়িয়েছে, নাহলে নর্মালি এখানে 10 টাকাই থাকে। আর আমরা যাচ্ছি এখন আমাদের পরবর্তী সাইট সিন প্লেস তপোবন। আমরা চলে এসেছি তপোবনের এই জায়গাটা থেকে। এখান থেকে এন্ট্রি, অটোটা আমাদের ঘুরিয়ে রাখছে, আর এদিকেও পার্কিং আছে। এদিকে বড় গাড়ি নিয়ে আপনারা আসলে এদিকে পার্কিং রাখতে পারবেন, আর এইদিকে হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে যাব, তাড়াতাড়ি ঘুরে আমরা চলে যাব। তো চলুন একবার ভিতরে ঢুকে ঘুরে আসি। তো এই তপোবন কিন্তু আমাদের বাবাধাম মন্দির থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এখানেও কিন্তু প্রচুর বাদর আছে, তো বাদরের থেকে সাবধান। বাদর কিন্তু আপনাদের জিনিসপত্র একটা ছিনিয়ে নিয়ে যেতে পারে। আর এখানেও একটা বড় শিব মন্দির আছে, আপনাদেরকে দেখাবো বড় শিব মন্দিরটা। চলুন আমরা উপরের দিকে যাচ্ছি। এই দিকে আছে শিব মন্দিরটা, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এদিকটা দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, এখান থেকে উঠলাম, উঠে এদিকটা দিয়ে যাওয়ার রাস্তা। এখানে একটা মন্দির আছে, আর এদিকটা দিয়ে হচ্ছে হনুমান মন্দির থেকে আসার রাস্তা। চলুন এদিকটা দিয়ে আমরা চাই আগে। এই হচ্ছে শিব মন্দির, তপোনাথম শিব মন্দির। जो जमीन से प्रकट हुआ था। शंभू शिव तपोनाथ महादेव प्राचीन मेन मंदिर है। क्या नाम? সৈকত চ্যাটার্জি। উনি মাটি থেকে বেরিয়ে ত্রেতাকালে রাবণকে শিব ঠাকুর দর্শন দিয়েছিলেন। শম্ভু শিব আছেন, নিজে বেরিয়েছে শিব শর্মা। আর এই শিব মন্দির থেকে এইদিকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর উপরে। তো একবার উপরটাতেও ঘুরে আসি, উপরে কি আছে একবার দেখে আসি চলুন। তো তপোবনের যে প্রধান শিবলিঙ্গ, পুরাণ অনুসারে এই শিবলিঙ্গটা কিন্তু এখানে আবির্ভাব হয় যখন রাবণ এইখানে তপস্যায় বসেছিলেন। তো রাবণ কেন তপস্যায় বসেছিলেন? তো এই তপোবনের হিস্ট্রিটা ঠিক এরকম। রাবণ অমরত্ব লাভের জন্য শিবজির তপস্যায় বসেছিলেন এখানে। রাবণের তপস্যায় শিবজি প্রসন্ন হয়ে তাকে আবির্ভাব দিয়েছিলেন, তুমি তোমার লঙ্কায় স্থাপিত করলে তোমার লঙ্কা সুরক্ষিত থাকবে, তোমার কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। তো রাবণ তখন সেই শিবলিঙ্গ নিয়ে চলে যেত হচ্ছে লঙ্কার দিকে। তো দেবগণ চিন্তায় পড়ে গেছিল, রাবণ যদি শিবের শক্তি পায় বা শিবের আশীর্বাদ পায় তাহলে রাবণকে কিন্তু কেউ হারাতে পারবে না। তো তার জন্য বজরংবলীকে এখানে পাঠানো হয় রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য। আর বজরংবলী এখানে এসে এই তপোবনে কিন্তু তাণ্ডব লীলা চালিয়েছিল। আর সেই তাণ্ডব লীলার ফল কিন্তু হচ্ছে এই যে এখন দেখছেন তপোবনের পাহাড়। দেখে মনে হচ্ছে না পাহাড়ের উপর কেউ হাতুড়ি মেরেছে, এমনভাবে পাহাড়টা ভেঙে পড়ে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে ত্রিকুট পাহাড়ও দেখলাম, কত সুন্দরভাবে সুসজ্জিত, কিন্তু তপোবনের এই পাহাড়টা একদম কিন্তু মনে হচ্ছে ভগ্নলীলার টাইপের একটা পাহাড়। মানে কেউ পাহাড়টা জোরে হাতুড়ি বাড়ি মারলে যেভাবে টুকরো টুকরো হয়ে যায় সেই রকম। তো আমরা ওই নিচ থেকে আসছি, তো রেলিং করা রয়েছে, এখান থেকে আমরা উপরের দিকে উঠছি। পাহাড়ে উঠতে উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকের ভিউটা দেখুন একবার, ওই যে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, আর আমরা আছি এখন তপোবনে। ওইখানে আছে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া, আর এখানে আছে একটা মন্দির। একবার ঘুরে আসি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই দেখুন কি সুন্দর ভিউ, একদম টপে রয়েছি আমরা। আর এখান থেকে কিন্তু পুরো ঝাড়খণ্ডের আশেপাশের অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন পাহাড়টাকে দেখুন একবার, কিরকম ভাবে মনে হচ্ছে না ভাঙা চোরা ভেঙে চুড়ে দিয়েছে পুরো পাহাড়টাকে। আর এই দিকটা পুরো ভ্যালির মতো সুন্দর জায়গা, দারুণ সুন্দর। তো কত সুন্দর জায়গা দেখুন। আর ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পর্বতমালা, দেখুন দেখা যাচ্ছে ওখান থেকে। আর এইটা কি সুন্দর ওয়াইড রেঞ্জের ভিউ দিচ্ছে, দেখুন দারুণ সুন্দর। এখানে ভ্যালি রয়েছে, সুন্দর একটা হাওয়া কিন্তু খুব জোরে চলছে। আর এখানে নিচে যেখান থেকে আমরা এন্ট্রি করলাম ওইখানে একটা কুণ্ড রয়েছে। কুণ্ড মানে একটা পুকুর রয়েছে। কথিত আছে যে শ্রীরামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন তখন এইখানে তিনি এসেছিলেন একবার, এবং সীতামা ওই পুকুরে স্নান করতেন। তো তারপর থেকে এই পুকুরটাকে এখন বাঁধানো রয়েছে। তো এই পুকুরটার নাম দেওয়া হয়েছে সীতাকুণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে সেই সীতাকুণ্ড। আমি পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি
কীরকম দেখতে পুকুরটা, খুব সুন্দর, একদম নিচে যেখানে আমরা দাঁড়ালাম ওখান থেকে একটুখানি। তো এবার আমরা এখান থেকে ওই ডান দিকের রাস্তা ধরে চলে যাবো আমরা হনুমান মন্দিরের দিকে। মন্দির ঠিক বলবো না, গুহার মধ্যে থেকে হনুমানজি আবির্ভাব হয়েছিল সেরকমটি এখানকার লোকাল লোকেরা বলে। শ্রী বজরংবলী তাণ্ডব লীলা করেছিলেন, তো ওই গুহা থেকে নাকি প্রকট হয়েছিলেন। আর গুহাটা খুব দুর্গম জায়গা, তো জানি না যেতে পারবো কিনা, তো চলুন আগে গিয়ে দেখি কি অবস্থা, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই দিকটা দিয়ে ছিল হচ্ছে হিল টপটা, আর এই দিকে হচ্ছে বজরংবলী মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে লেখা রয়েছে হনুমান মন্দির জানে কা রাস্তা, এখান দিয়ে যেতে হবে, পাহাড়ি রাস্তা পুরো, এবড়োকে পুরো পাথরের ভর্তি। চলুন যাই পাথরের উপর দিয়ে। প্রচণ্ড দুর্গম রাস্তা, কিন্তু দেখলেন আপনারা কীরকম রাস্তা দিয়ে আমরা আসলাম। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এবার আমাদেরকে যেতে হবে হচ্ছে এই গুহার ভিতরে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই রাস্তায় একবার চলে এসেছি মানে কিন্তু আর এদিকে ফেরার কোনো অপশান নেই। আপনি যদি একবার এই রাস্তা দিয়ে এখানে চলে আসেন, আপনি এদিক দিয়ে ব্যাক করতে হবে না, আপনাকে এই গুহার মধ্যে কিন্তু ঢুকতেই হবে। এখানে ঢুকে এখান থেকেই বেরোনোর রাস্তা। এই গুহার মধ্যেই রয়েছে কিন্তু হনুমানজির মূর্তি। লোকালদের মতে কিন্তু এখান থেকেই হনুমানজি প্রকট হয়েছিল। আর আমরা যে জুতোটা পরে আছি, এই জুতোটাকে আমাদেরকে ওইখান থেকে ফেলে দিতে হবে। জুতোটা ফেলে দিলে নিচে মন্দিরের সামনে পাওয়া যাবে। আবার হে সুরজিৎ জুতো ফেলছে, আমার জুতোটাও ফেলবো। সুরজিৎ জুতোটা পাবো তো? দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না? তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। ভয় লাগছে কিন্তু এখান থেকে আমার নামতে। জয় বজরংবলীর নাম নিয়ে আমরা এখন গুহার ভিতরে ঢুকবো। গুহার নামটা শুনলেই আমার কীরকম একটা ভয় ভয় লাগে সবসময়। আর এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, তো আমরা গুহার মধ্যে ঢুকছি। জয় বজরংবলী, জয় বজরংবলী। चलिए बाबा बजरंगबली का मंदिर गुफा में है। जय बजरंगबली। तपस्या भंग करने के लिए ये हनुमान जी का मंदिर है। बजरंगबली बोलते चलिए जय हो। এবার হচ্ছে আরো দুর্গম রাস্তা। আমি এখানে নামি। আরে বাবা, সুরজিৎ যাচ্ছে সামনে। আচ্ছা এবার আমি যাই। আমাকে নেও তো, আমি একটু বসে বসে যেতে হবে। ইয়ে হে, এটা হচ্ছে রোগা হওয়ার ফায়দা। যে কোনো গুহাতে আটকে যাব না, যে কোনো গুহাতে হড়কেও যাব না। এরে পড়ে যাচ্ছি না তো, এখান থেকে পড়ে গেলে মরে যাবো না তো? আরে বাবা, আরে আরেকটা জিনিস, মজার জিনিস দেখাই। ওই উপর থেকে আমরা জুতোটা ফেলেছিলাম, আর এইখানে এসে জুতোটা পরেছে। জুতোটা পরে নি। এখানেও একটা মন্দির রয়েছে। আচ্ছা এখানেও আরও সরু রাস্তা। জয় শ্রী রাম, জয় বজরংবলী। এদিকেও রয়েছে। সুরজিৎ পারবে তো নামতে? তোমাকে সাইড হয়ে নামতে হবে। हालत खराब हो गया लेकिन मजा आया। সুরজিৎ তো নেমে যাচ্ছে, হাম कैसे उतरे। তো আমি কিন্তু এখন এই গুহার ভিতরে ঢুকছি। এই গুহার ভিতরে ঢুকতে হবে। देख पा रहे हो मुझे? আরে ভাই, আরে ঢুকাও। আরে ফেসে গেলাম, ফেসে। यहाँ पहले आप बैठिए, तो यहाँ पे कैसे घुसेंगे? आप पहले बैठिए, हम आपके साथ यहाँ बैठिए। हमको आगे जाने दीजिए, फिर आपको लेके आएंगे। अरे फंसे गया रे भाई। उसी तरह जाना, एक पैर वहाँ पे रखना सबसे। ও ফাইনালি আমরা সমস্ত গুহা সাকসেসফুলি পার করে আমরা বেরোতে পারলাম। আমরা একটু অন্য রাস্তা দিয়ে নামছি, যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তাটা না, অন্য রাস্তা দিয়ে নামছি। প্রচুর কসরত হয়ে গেল। যারা ট্রেকিং করে তাদের জন্য তো এসব কোনো ব্যাপার না, বাট আমরা চাকরি করা লোক, 10টা ঘন্টা চেয়ারে বসে কেটে যায়, আমাদের দ্বারা এসব হয় না। তো জিপ বাইরে বেরিয়ে গেল এই গুহা থেকে বেরোতে। তো চলুন আবার সোজা দেখা হচ্ছে আমাদের পরবর্তী সাইট সিনে। অটোতে উঠবো, একটু জল খাবো, ফ্রেশ হবো। দেখা হচ্ছে পরবর্তী সাইট সিনে। রাস্তা থেকে জাস্ট নামলাম, নেমে আমাদের অটোটা এখানে পার্ক রয়েছে। আর আমরা চলে এসেছি হচ্ছে নওলাখা টেম্পল। নওলাখা টেম্পল নাম কেন, তার পিছনে একটা ছোট ইতিহাস আছে, আমি সামনে গিয়ে বলছি। তো এইটা হচ্ছে এন্ট্রি। ঢোকার মুখে কিন্তু আপনারা এরকম অনেক দোকানপাট দেখতে পাবেন। এখানে আমাদের অটো পার্ক করা, আর এটা হচ্ছে এন্ট্রি গেট।
সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এখান থেকে এন্ট্রি করেই ঢুকলেই আপনি এই টেম্পলটা দেখতে পাবেন। আর সামনে দিয়ে এন্ট্রি আছে, আরও ঢুকতে পারবো ভিতরে, সামনেটা যেতে পারবো। তো আমার পিছনে আপনারা এখন যেটা দেখছেন এই হচ্ছে নওলাখা টেম্পল। কত সুন্দরভাবে এই টেম্পলটাকে তৈরি করা হয়েছে। তো এই টেম্পলের ইতিহাস জানতে গেলে 1940 সালে রানী চারুশীলা, যিনি দেবদাসী ছিলেন, দেবদাসী মানে হচ্ছে যিনি ভগবানের সেবায় সারাটা লাইফ কাটিয়ে দিয়েছেন তাদেরকে দেবদাসী বলা হয়। তো রানী চারুশীলা যিনি দেবদাসী ছিলেন তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন 1940 সালে। আর এই মন্দিরটি তৈরি করার সময় 9 লাখ টাকা খরচা হয়েছিল। তো সেই 9 লাখ টাকার নাম অনুসারে কিন্তু এই মন্দিরের নাম নওলাখা মন্দির। এই জায়গাটা দিয়ে এন্ট্রি করতে হবে। আর এখানে যে মূর্তিটা আছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি, বাট তার আগে আমাকে এখানে জুতো খুলতে হবে। এখানে জুতো খুলে তারপরে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি পথেই আপনি সবার প্রথমে যে মূর্তিটা দেখতে পাবেন এই মূর্তিটা হচ্ছে রানী চারুশীলার মূর্তি। আর এখান থেকে আমরা উপরে উঠে যাব। তো ওইখান দিয়ে আমরা আসলাম, ওখানটায় জুতো খুলে আমরা এখান থেকে উঠে এবার আমরা এই ভিতরটা যাচ্ছি। ভিতরটায় সবাই এসে বসে আছে। তো বেশ সুন্দর শীতল জায়গা, ঠান্ডা জায়গা, ভালো লাগছে বেশ। আর পুরো পাথরের মোজাইক করা, একটা খুব সুন্দর স্থাপত্য বলতে পারেন। এটা একটা সুন্দরভাবে এত সুন্দর ডিজাইন করে তৈরি। আর 1940 সালে তৈরি, তারপর থেকে এটাকে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। দুটো মন্দির আছে ভিতরে, একটা হচ্ছে রানী চারুলতার গুরুজির, আরেকটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দ মানে হচ্ছে বালগোপাল, শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপের পুজো এখানে হয়। আরেকটা হচ্ছে রানী চারুশীলার গুরুদেবের মূর্তিও এখানে রয়েছে। তো এই দুটো মূর্তি রয়েছে আর এই দুটো মন্দির ভিতরে রয়েছে। তো আপনারা এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। তো কেমন লাগলো নওলাখা টেম্পল? আমরা এখন নওলাখা টেম্পলের ভিতরেই কিন্তু বসে আছি। এখন বাজে 4:20 বিকেল। আর এই মুহূর্তে কিন্তু আমরা আর কোথাও যেতে পারবো না, কারণ আমাদেরকে আবার আজকে বাড়ি ফিরতে হবে বাইকে করে। তো নর্মালি যদি ট্রেনে করে যেতাম তাহলে হয়তো আমরা অন্য কোথাও যেতে পারতাম। বাট আমরা যা কভার করার, মোটামুটি আজকে সারাদিনে যে সবচেয়ে ভালো প্লেসগুলো হয় এখানকার 3টে, সেই 3টে প্লেস কভার করলাম। এর সাথে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস আছে যেটা আমরা আজকে মিস করে গেছি, সেটা হচ্ছে বাসুকিনাথ ধাম। এই বাসুকিনাথ ধাম কিন্তু দেওঘর থেকে 50 কিলোমিটার যেতে এবং 50 কিলোমিটার আসতে। তো সময় অনেকটা লেগে যাবে, আজকে আমরা পারবো না। বাট আপনারা কিভাবে বাসুকিনাথ ধাম এবং এই সমস্ত জায়গাগুলো কীভাবে ঘুরবেন সেটা আমি এরপরে ট্যুর প্ল্যানে শেয়ার করব। তো সেটা কিন্তু অবশ্যই দেখবে। আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আজকে আমরা এরপরে এখান থেকে বাইক নিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব। আর ভিডিওটাকে আমরা লম্বা বাড়াচ্ছি না। তো দেখা হবে আবার অন্য একটা ট্যুর ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।